আসসালামু আলাইকুম, আমি মেহেদি হাসান তারেক, লার্ন এন্ড ফান ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে কথা বলবো নবম এবং দশম শ্রেণীর পদার্থ বিজ্ঞানের অষ্টম অধ্যায় আলোর প্রতিফলনে এই রাজশাহী বোর্ড 21 সালের এই সৃজনশীলটা নিয়ে। তো দেখেন, রাজশাহী বোর্ড 21 সালে মোট 2টা সৃজনশীল এসেছিল। তো এর আগে যে রাজশাহী বোর্ড 21 সালে যে আরেকটা সৃজনশীল আছে সেই ভিডিও আমি করিয়েছি এবং আমার চ্যানেলে আছে, সেটার লিংক আমি ওই ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন। তো দেখেন আমাদের এই সৃজনশীলে কি বলছে, আমাদের দুইটা চিত্র দেওয়া আছে, একটা দর্পণ 1 এবং দর্পণ 2। আচ্ছা, তো এইখানে দেখেন দর্পণ 1 এ আমাদের বলছে আমাদের একটা কি দর্পণ দেওয়া রাখছে এবং একটা আপাতন রশ্মি দেওয়া রাখছে, এবং দর্পণ এবং আপাতন রশ্মির সাথে এটা কি 30 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। আচ্ছা, এবং দর্পণ 2 এ আমাদের কি দেওয়া আছে, একটা বক্রতার কেন্দ্র দেওয়া আছে, প্রধান ফোকাস দেওয়া আছে, এবং এটা কি আমাদের একটা উত্তর দর্পণ। আমি এটা কিভাবে বুঝবো উত্তর দর্পণ? তো সেটার জন্য আমার এই অধ্যায়ে কিন্তু অধ্যায়ভিত্তিক আলোচনা আছে, তারপরে অনেকগুলো সৃজনশীল আলোচনা আছে, বেসিক আলোচনা আছে। আমি প্রত্যেকটা ভিডিওর লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনাদের যদি ভালো লাগে সেখান থেকে আপনারা দেখে আসতে পারেন। অন্তত পক্ষে আমি বলবো আপনারা একটা ভিডিও অন্তত পক্ষে দেখে আসেন, সেটা হচ্ছে আপনার এই অধ্যায়ে যে বেসিক আলোচনা আছে, মানে অধ্যায়ভিত্তিক আলোচনা আছে, সেটা যদি দেখে আসেন অন্তত পক্ষে এই যে সৃজনশীলটা আছে বা এই টাইপের যে সৃজনশীল গুলো যদি থাকে আপনারা সেটা অ্যান্সার করতে পারবেন। আচ্ছা, আমি এটা উত্তর দর্পণ কিভাবে বুঝবো? উত্তর দর্পণের পৃষ্ঠের মানে এই সামনের দিকে যে পাড়া লাগানো থাকে, এই যে দাগগুলা পাড়া বা সিলগালা যদি লাগানো থাকে, সেটা হচ্ছে আমাদের উত্তর দর্পণ। আর গোলীয় দর্পণ বা অবতল দর্পণ আমি কিভাবে চিনবো? সেটা হচ্ছে আমাদের পাড়া যদি এই যে পিছনের দিকে লাগানো থাকে তাহলে সেটা গোলীয় দর্পণ বা অবতল দর্পণ হবে। আচ্ছা, তো এবার দেখেন আমাদের প্রশ্ন কি বলছে, গ নাম্বার। তো দর্পণ 1 এর প্রতিফলন কোণের মানটা নির্ণয় করতে বলছে। এই আপাতন রশ্মি থেকে আমাদের প্রতিফলন যে কোণটা উৎপন্ন হবে সেটার মানটা নির্ণয় করতে বলছে। এবং ঘ নম্বর প্রশ্ন বলছে কি, উদ্দীপকের দর্পণ 2 হতে মানে গাড়ির পিছনের দৃশ্য দেখার জন্য ব্যবহার হওয়ার কারণ বিশ্লেষণ করতে বলছে। তো আমরা যারা গাড়ি চালান বা হুন্ডা চালান বা মানে প্রাইভেট কার বা আছে বা ট্রাক, এগুলাতে দেখবেন যে লুকিং গ্লাস যেটাকে বলা হয়। তো দেখবেন যে লুকিং গ্লাসে কেন এই দর্পণ 2টা ব্যবহার করা হয়েছে, মানে 2 নম্বর দর্পণের মানে কেন ব্যবহার করা হয়েছে? দর্পণ মানে কি আয়না, কেন ওই ধরনের আয়না ব্যবহার হয়েছে, তো সেটার কারণটা ব্যাখ্যা চাইছে এখানে। আচ্ছা, তো এখানে দেখেন আমি গ নাম্বারটার আগে সমাধানটা করতেছি। তো গ নাম্বারটা সমাধান করার আগে দেখেন আমি এই চিত্রটা মুছে দেবো। আপনি চিত্র দেখেন, এটা এরকম কি লম্বালম্বি টান, এটাকে এটা কিন্তু দর্পণ আর এটা হচ্ছে আমাদের আপাতন রশ্মি। আচ্ছা, তো আমি একটু এই চিত্রটা একটু মুছি, আমার জায়গায় একটু সংকট এর জন্য। আচ্ছা, তো এবার আমি এই চিত্রটা এবার একটু অন্যভাবে আঁকাই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। ডি দিলাম। আচ্ছা, এটা হচ্ছে আমাদের একটা কি দর্পণ। আচ্ছা, চিত্র আমাদের লম্বালম্বি ছিল, আমি যে এরকম ভাবে সোজা দিলাম, এতে কি কোনো সমস্যা হবে? না, কোনো সমস্যা হবে না, একই। আচ্ছা, তো এই ডিই আমাদের একটা দর্পণ এবং এটা কি দেয়া রাখছিল, আমাদের একটা আপাতন রশ্মি দেয়া রাখছিল। তো এটা ধরলাম আমাদের আপাতন রশ্মি, সেটার মান হচ্ছে আমাদের কত, 30 ডিগ্রি। আচ্ছা, এটা কিন্তু আপনারা অবশ্যই স্কেল পেন্সিল এবং চাঁদার সাহায্যে আঁকাবেন। এই যে 30 ডিগ্রি চাঁদাটা ধরে সুন্দর করে আঁকাবেন, যেহেতু আমার চাঁদা নাই এবং ওই সরঞ্জাম গুলা নাই, এর জন্য আমি আমার মানে হাতের সাহায্যে আঁকাই দিচ্ছি। এর জন্য যদি 19 বিষয় অবশ্যই আমাকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আচ্ছা, তো এবার দেখেন আমাদের এটা কি 30 ডিগ্রি। আচ্ছা, তো এইটা কিন্তু আমাদের আপাতন কোণ না, এই যে এটা কিন্তু আমাদের আপাতন কোণ না। কেন আপাতন কোণ না? কারণ আপাতন কোণের মানটা মানে যেটা হয় সেটা হচ্ছে অবিলম্বের সাথে থাকে। আপাতন কোণ সংজ্ঞা অনুসারে এটা আমাদের আপাতন কোণ হয় না। কারণ কি, আপাতন কোণ হচ্ছে অবিলম্বের সাথে যে কোণটা উৎপন্ন হয় তাকে বলা হয় আপাতন কোণ। ঠিক আছে, আপাতন কোণ বা প্রতিফলন কোণ একই টাইপের হবে, মানে দুইটা অবিলম্বের সাথে হইতে হবে। কিন্তু এটা কিন্তু আমাদের দর্পণ এবং এই আপাতন রশ্মির সাথে হয়েছে, এর জন্য এটা হচ্ছে আপাতন কোণ না। আর অবিলম্ব কথাটা কি, মানে অবিলম্বটা কি? অবিলম্ব মানে এই যে লম্বালম্বি, মানে একদম 90 ডিগ্রি বরাবর আপনারা যদি একটা কারা টান দেন, এটা হচ্ছে অবিলম্ব আমার ভাষায়। এটা হচ্ছে আমাদের কি অবিলম্ব। এবার এই যে এই অবিলম্ব এবং এই যে এই দুটার মাঝে অবশ্যই একটা কোণ উৎপন্ন হয়েছে, সেটাকে বলা হবে আপাতন কোণ। এই কোণটাই আমাদের নির্ণয় করতে বলছে। এই আপাতন কোণকে আমরা কি ধরি বলেন তো? আয় ধরা হয়। আপাতন কোণকে মানে আয় ধরা হয়, মানে এই যে আয়ের মানটা নির্ণয় করতে, সরি আপাতন কোণ আমাদের, আর এখান থেকে আমাদের প্রতিফলন কোণটা নির্ণয় করতে বলছে। মানে এই যে এখানে আমাদের অবশ্যই প্রতিফলন, আমি যদি আপাতন কোণটা নির্ণয় করতে পারি আমি অবশ্যই প্রতিফলন কোণটা নির্ণয় করতে পারবো। কিভাবে? কারণ আমরা জানি আপাতন কোণের যত ডিগ্রি হবে আমাদের প্রতিফলন কোণটা অত ডিগ্রি হবে। প্রতিফলন কোণকে আর দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, তো এবার দেখেন এইখানে আপনারা যদি জাস্ট একটু নর্মাল ভাবে চিন্তা করেন, একটা সরলরেখার উপর যদি একটা কোণ উৎপন্ন হয় সেটা 180 ডিগ্রি।
আচ্ছা, এবার আমি লম্ব টানাইলাম, মানে 180 কে আর 2 বার ভাগ দেন, সেটা কত হলো 90। এর মানে এখানে যদি আমি এবার বিডি, সাপোজ বি বা এ বি আমাদের একটা অবিলম্ব, এ বি যদি আমাদের অবিলম্ব হয়, এটাকে ধরলাম আমরা সি, এই রেখাটা মানে বিসি হচ্ছে আমাদের, তাহলে কি হলো, বিসি হচ্ছে আপাতন রেখা বা রশ্মি, আর এ বি হচ্ছে আমাদের কি অবিলম্ব। আচ্ছা, তাহলে এ বি সি এটা আমাদের মানে যদি বের করতে পারি, তাহলে আমরা কিন্তু এই প্রতিফলন কোণের মানটা বের করতে পারবো। আচ্ছা, এবার দেখেন এ বি ডি এই টোটালটা, এ বি ডি এই টোটালটা কিন্তু 90 ডিগ্রি। আচ্ছা, 90 ডিগ্রির মধ্যে থেকে দেখেন আমাদের 30 ডিগ্রি যদি চলে যায়, তাহলে কত ডিগ্রি থাকে, অবশ্যই 60 ডিগ্রি। তাহলে এই যে এ বি সি এই মানটা হবে 60 ডিগ্রি, এ বি সি এটার মান হবে কি 60 ডিগ্রি। তাহলে আমি আপাতন কোণ যদি আমরা 60 ডিগ্রি পাই গেলাম, তো তাহলে আমাদের কি প্রতিফলন কোণটা কত হবে 60 ডিগ্রি, কারণ আমরা জানি কি আপাতন কোণ সমান সমান প্রতিফলন কোণ। আচ্ছা, এইটাই আমাদের বা বের করতে হবে। আচ্ছা, তাহলে এখান থেকে আমাদের কি কি দেওয়া আছে সেটা আমি একটু লিখে নিই, যে দেওয়া আছে বা চিত্র হতে পারে একই কথা। আমাদের কি কি দেওয়া আছে, সি বি ডি এই কোণটা হচ্ছে আমাদের কত, সরি 30 ডিগ্রি। আচ্ছা, আর আরেকটা হচ্ছে আমাদের এ বি ডি, এটা হবে কত আমাদের 90 ডিগ্রি। এ বি ডি এই টোটালটাকে অবশ্যই আমাদের 90 ডিগ্রি, কারণ কি এটা হচ্ছে এবি হচ্ছে একটা লম্ব। আচ্ছা, তো এবার আমাদের বের করতে হবে এ বি সি মানে আই, এইটা ইকুয়াল টু হোয়াট, আমাদের এই জিনিসটা বের করতে হবে। আচ্ছা, এই জিনিসটা এবার আমি কিভাবে বের করব। আচ্ছা, এবার দেখেন এই যে এই দুইটা কোণের সংমিশ্রণে কিন্তু এই যে টোটাল বড় কোণটা হয়েছে, মানে এই যে সি বি ডি এবং এ বি সি এটার দুইটা সংমিশ্রণে কিন্তু আমাদের এ ডি বি এই কোণটা উৎপন্ন হয়েছে। আচ্ছা, তাহলে আমরা এই জিনিসটা লিখি, এখন আমাদের কি এ বি সি প্লাস সি বি ডি ইকুয়ালটা আমি লিখতে পারি কি আমাদের এ বি ডি, এটা আমি লিখতে পারি না। তো দেখেন মানে এই দুইটা কোণ সমান সমান কি এই টোটাল বড় কোণটা, আমি এটার জন্য লিখলাম। আচ্ছা, আমাদের এখান থেকে মান এবার বের করবো কোনটা বলেন তো, আমি এই যে এ বি সি মানটা বের করব। তাহলে আমি এ বি সি টা রাখলাম, সরি এ বি সি, এটা যদি রাখি আমাদের এটা এই সাইডে চলে যাবে, তাহলে কি এ বি ডি মাইনাস আমাদের কি হবে সি বি ডি। আচ্ছা, তাহলে আমাদের কি এ বি সি ইকুয়াল টু এটার মান কত আমাদের 90 ডিগ্রি, আর এটার মান আমাদের কত দেওয়া ছিল 30 ডিগ্রি। তাহলে 90 থেকে যদি আমি 30 বাদ দেই, তাহলে আমাদের কি থাকে 60 ডিগ্রি। 90 থেকে 30 বাদ দেই, তাহলে আমাদের কত থাকবে 60 ডিগ্রি। তাহলে আপাতন কোণটা আমি পাইলাম কত 60 ডিগ্রি, মানে এই যে এই জিনিসটা আমি পাইলাম কত 60 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা অবশ্যই লিখতে পারি যে প্রতিফলন করতে হবে। তাহলে আমরা জানি আপাতন কোণ ইকুয়াল টু কোণ। আচ্ছা, আপাতন কোণ ইকুয়াল টু কি প্রতিফলন কোণ। তাহলে আপাতন কোণ যদি আমাদের 60 ডিগ্রি হয়, তাহলে প্রতিফলন কোণটা হবে কি আমাদের 60 ডিগ্রি। শেষ। তাহলে এবার চাঁদার সাহায্যে আপনারা কিন্তু 60 ডিগ্রিটা আঁকায় ফেলবেন, চাঁদাটা ধরে সুন্দর করে, যেহেতু আমাদের মানে আমার কাছে সেই সরঞ্জাম নাই, এর জন্য আমি হাতের সাহায্যে একটু আঁকে না। তো এইটা হবে আমাদের কত তাহলে 60 ডিগ্রি, এবং এইটা হচ্ছে আমাদের আর। এখানে কিন্তু আমাদের অ্যান্সার খুবই সহজ, এবং খুব সহজভাবে যদি চিন্তা করেন আপনারা অনায়াসে করতে পারবেন। আচ্ছা, এরপরে দেখেন আমাদের ঘ নাম্বার। হ্যাঁ, ঘ নাম্বার আমাদের কি বলছে, ঘ নাম্বার বলছিল যে দর্পণ 2 কেন হচ্ছে গাড়ির লুকিং গ্লাসে ব্যবহার করা হয়, সেটার কারণটা আমাদের ব্যাখ্যা করতে বলছে। আচ্ছা, তো এবার দেখেন আমাদের এই যে উত্তল দর্পণে আমাদের বিম্বটা হয় সবসময় অবাস্তব, খর্বিত এবং কি সোজা, অবাস্তব, খর্বিত এবং সোজা। আচ্ছা, তো গাড়ির লুকিং গ্লাসে আপনার যেটা গাড়ির সামনে যেটা থাকে, তো দেখবেন যে পিছনে যে গাড়ি থাকে, গাড়ি কিন্তু বিশাল বড় থাকে, কিন্তু লুকিং গ্লাসে ছোট করে দেখানো যায়। এটা হচ্ছে খর্বিত, খর্বিত মানে ছোট,
কর্বিত মানে কি ছোট। আচ্ছা, আর এটা যেটা দেওয়া থাকে মানে লুকিং গ্লাসে যে গাড়িটা ও পিছনে যে গাড়িটা দেওয়া মানে দেখা যায় সেটা কিন্তু অবশ্যই সোজা থাকে, সেটা কিন্তু অবশ্যই সোজা থাকে। এবং এখানে যে বিম্বটা তৈরি হচ্ছে মানে এই যে প্রতিছবিটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে আমাদের অবাস্তব। এর জন্যই আমাদের এই উত্তল দর্পণটা ব্যবহার করা হয়, এর জন্য আমাদের কি উত্তল দর্পণ ব্যবহার করা হয়। এবং গাড়ির পিছনে যে আমাদের লুকিং গ্লাস এটা সবসময় কিন্তু উত্তল দর্পণে হয়ে থাকে। আচ্ছা, তো এবার আমাদের চিত্র সাহায্যে বুঝাই দিতে বলছে। তো আমি এখানে এবার একটা চিত্র আঁকি, এই চিত্র সাহায্যে আমি দেখাই দিচ্ছি। আচ্ছা, তো দেখেন এটা হচ্ছে ঘ নাম্বার। তো আমাদের যেহেতু বলছে গাড়ি কি পিছনে হচ্ছে লক্ষ্যবস্তু থাকে, গাড়ি কিন্তু অবশ্যই আয়না থাকে সামনে, কিন্তু আমাদের লক্ষ্যবস্তুটা মানে যে অন্য যে গাড়ি সেটা অবশ্যই ওই গাড়ির পিছনে থাকে। এই জন্য এই গাড়ির পিছন থেকে কিন্তু আমাদের লক্ষ্যবস্তুটা আসবে, গাড়ির পিছন থেকে কি আসবে আমাদের লক্ষ্যবস্তু আসবে। তো মনে করেন যে আমাদের লক্ষ্যবস্তুটা এই পাশে। আচ্ছা, এবার এইখান থেকে যখন এই যে আমাদের দর্পণে আলো এসে পড়বে সেটা মনে হবে যে এখান থেকে যখন আলো পড়বে সেটা কিন্তু প্রতিফলিত হয় এদিকটা বের হয়ে যাবে। কিন্তু আলো এসে মিলানোর কথা আমি জানি যে আলোক রশ্মির 3টা নিয়ম, যে কোনো জায়গায় দিয়ে যদি আলো এসে পড়ে সেটা কিন্তু প্রতিফলিত হয় প্রধান ফোকাস দিয়ে বের হইতে হবে। কিন্তু এটা কিন্তু প্রধান ফোকাস দিয়ে বের হইতে পারবে না, কারণ আমাদের মানে লক্ষ্যবস্তুটা হচ্ছে পিছনে। কিন্তু এই রেখাটাকে এবার কি করবেন, একটু বর্ধিত করবেন। এই রেখাটাকে কি করবেন এবার এই যে প্রধান ফোকাসের দিকে এবার ডট ডট দ্বারা একটু বর্ধিত করে দিবেন। আচ্ছা, এরপরে আমাদের এই বক্রতার কেন্দ্র বরাবর কি বক্রতার কেন্দ্র বরাবর অপর একটি আলো মানে দর্পণে এসে ফালাবেন। আচ্ছা, এই বক্রতার কেন্দ্র বরাবর কিন্তু যেহেতু আমি একটু হাতের সাহায্যে আঁকাচ্ছি এই জন্য আমার একটু 19-20 হতে পারে, সেটা আমাকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমি বারবার বলতেছি। সি বরাবর এটা হবে। আর যখন এই বক্রতার কেন্দ্র বরাবর আলো পড়বে সেটা প্রতিফলিত হয় সেটা কিন্তু একই পথে বের হবে। এগুলোর ব্যাখ্যা কিন্তু আমার বেসিক আলোচনায় আছে, তো এটা ব্যাখ্যা দিতে গেলে আরো অনেক মানে সময়ের প্রয়োজন, আমাদের দরকার নেই। তো এবার এই আলোটাকে এবার কি করবেন, আবার সেই ডট ডটের মাধ্যমে এবার একটু বর্ধিত করে দেবেন। আচ্ছা, বর্ধিত করে দেওয়ার সময় দেখবেন যে এই যে দুইটা একটা বিন্দুতে মিলিত হয়েছে না, এইটাই হচ্ছে আমাদের প্রতিবিম্ব, এটা হচ্ছে আমাদের কি প্রতিবিম্ব। আচ্ছা, তো এবার আপনারা একটু নাম দিয়ে দিবেন। এইটা লক্ষ্যবস্তুকে ধরতে পারেন এ ও একটা লক্ষ্যবস্তু, সেটা যখন আমাদের দর্পণে আপতিত হয় সেটা মনে করেন যে আচ্ছা আগে দর্পণের নামটা লেখা নেই, এম পি এম প্রাইম। আচ্ছা, এরপর হচ্ছে আচ্ছা তাহলে কি এম পি এম প্রাইম হচ্ছে আমাদের একটা কি উত্তল দর্পণ। তো এর মধ্যে এও হচ্ছে একটা লক্ষ্যবস্তু, এই লক্ষ্যবস্তুটা যখন আমি এটার ব্যাখ্যা কিন্তু দিচ্ছি, তো এই লক্ষ্যবস্তু থেকে যদি এবার একটা আলোক রশ্মি দর্পণে এসে আপতিত হয় সেটা বি বিন্দুতে মনে করেন আপতিত হয়, সেটা মনে করেন যে বিই পথে প্রতিফলিত বের হয়ে যায়। এবং অপর একটি আলো রেখা ও থেকে বি নিছি, তাহলে এবার আমি মনে করেন ডি নিলাম, ওডি মানে রেখা বরাবর এসে দর্পণে আপতিত হয় এবং কি আবার ওডি বরাবর কি প্রতিফলিত বের হয়ে যায়, কারণ বক্রতার কেন্দ্র বরাবর যে আলোটা আসে সেটা প্রতিফলিত আবার কি মানে সোজা ওই পথেই ফেরত যায়। আচ্ছা, এবার এই যে বি রেখাকে এবার কি আমরা একটু বর্ধিত করব এবং এই যে ডি এটাকেও কিন্তু বর্ধিত করব এবং উভয় বর্ধিত হয় একটা এক্স মনে করেন যে এই এক্স বিন্দুতে মিলিত হলো, সেটা কি এক্স বিন্দুতে মিলিত হলো। তাহলে এই এক্স এবং ওয়াই হচ্ছে এই দর্পণের প্রতিবিম্ব এবং এই প্রতিবিম্বের গঠনটা কি আমি গঠনটা বলতেছি অবস্থান
অবাস্তব প্রকৃতি। প্রকৃতি হচ্ছে আমাদের কি সোজা, আর আকৃতি হবে কর্বিত। কারণ দেখেন এই যে লক্ষ্যবস্তু, এই লক্ষ্যবস্তু হচ্ছে এই প্রতিবিম্বটা ছোট না, এর জন্য এটা হচ্ছে কি কর্বিত, আর বিবর্জিত মানে বড়। তো এবার সুন্দর করে বলবেন যে উত্তল দর্পণের ক্ষেত্রে আমরা এই ধরনের চিত্র পাই, সেটা হচ্ছে অবাস্তব, সোজা এবং কর্বিত। এছাড়া আমাদের মানে কোথাও অন্য কোনো দর্পণে আমাদের কিন্তু এই বৈশিষ্ট্য টাইপের আমরা কোনো চিত্র পাই না। ঠিক আছে, এর জন্যই গাড়ির পিছনে দৃশ্য ছোট করে দেখার জন্য এবং সোজা মানে কর্বিত মানে কি ছোট ছোট এবং সোজা এবং অবাস্তব চিত্র পাওয়ার জন্য আমাদের উত্তল দর্পণে ব্যবহার করতে হয়। এর জন্য এই গাড়ির পিছনের দৃশ্য দেখার জন্য 2 নাম্বার দর্পণ ব্যবহার করা হয়েছে। তো আশা করি বুঝতে পারছেন। আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।